বাকিটা আর বলতে পারলেন না হাসান মাহমুদ। ওনার মুখ দিয়ে যেন বাকি কথাটা আর বের হলো না, গলাতেই আটকে গেছে। আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনাদের মনের উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু আমার হাতে যে কিছু করার নেই। অপারেশনের পর আয়েশার বাঁচার চান্স খুব কম, জাস্ট 10% বাঁচার চান্স আছে। বলতে পারেন অপারেশনটা হবে আয়েশার জীবনের প্রতিকূলে। আই মিন টু সে আয়েশা এখন অপারেশন না করে যতদিন বাঁচবে, অপারেশনের পর আয়েশার জীবনে আমরা আর গ্যারান্টি দিতে পারবো না। ইনফ্যাক্ট অপারেশন থিয়েটারে আয়েশার যে কোনো কিছু হয়ে যেতে পারে। অবশ্য এই স্টেজের মানুষগুলোকে আমরা ডক্টররা অপারেশন করাই না, বাট আপনারা যদি রিস্ক নিতে চান তাহলে আমি অন্যান্য ডাক্তারের সাথে কথা বলে অপারেশন করাতে পারি। এখন আপনারাই বলুন, আপনারা কি চান? অপারেশনটা করবেন নাকি? বাকি কথা শেষ করার আগে রায়হান মাহমুদ বলে উঠলেন, ফারহান, তুমি অপারেশনের ব্যবস্থা করো। আমার ছেলের কিচ্ছু হবে না। আমি থাকতে আমার ছেলের কিছু হতে দিব না। তোমরা যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করো। আর হাসান, তুই হসপিটালের যত ফর্মালিটিস আছে সব পূরণ করে বিল পে করে দিস। আমি আসছি। এই বলে রায়হান মাহমুদ সেখান থেকে উঠে চলে গেলেন। যদিও হাসান মাহমুদ পেছন থেকে অনেকবার ডেকেছিলেন আর জিজ্ঞেস করেছিলেন কোথায় যাচ্ছ, কিন্তু রায়হান মাহমুদ কোনো জবাব দেননি। অবশেষে রায়হান মাহমুদের কথায় ডক্টর ফারহান আয়েশার অপারেশনের ব্যবস্থা করে ফেললো, আর বন্ড পেপারে হাসান মাহমুদ নিজে সাইন করলেন, কারণ রায়হান মাহমুদকে ফোনে পাওয়া যাচ্ছে না। হাসান মাহমুদ অনেকবার কল দেওয়ার পরও যখন বারবার ভাইয়ের মোবাইল সুইচ অফ আসছিল, তখন আর না পেরে নিজের বুকে পাথর চেপে আয়েশার বন্ড পেপারে সাইন করে দিলেন। সাইন করার সময় হাসান মাহমুদ বাচ্চাদের মতো কেঁদে দিয়েছিলেন, কারণ উনি আয়েশের বাবা না হলেও আয়েশকে যে নিজের ছেলের মতোই ভালোবাসেন। আর বাবা হয়ে যখন ছেলের বন্ড পেপারে সাইন করতে হয় তখন কি রকম অনুভূতি হয় সেটা শুধু সেই জানে যে এমন পরিস্থিতির শিকার হয়েছে। সন্ধ্যার দিকে আয়েশকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে ফেলা হয়েছে। একদিনের ব্যবধানে মাহমুদ মেনশনের প্রতিটা মানুষ যেন অনেক বেশি ভেঙে পড়েছে। সবাই আয়েশের শোকে এতটাই কাতর যে সবার পেটের ক্ষুধা পর্যন্ত মরে গেছে, কারো যেন খাওয়ার কথাটাই মনে নেই। দুপুরে সবাই না খেয়ে থাকলেও রাতে হাসান মাহমুদ জোর করে খাইয়েছেন সবাইকে। উনি নিজেই হোটেল থেকে খাবার নিয়ে এসেছেন। রুকসানা বেগম সন্ধ্যার দিকে সেন্স ফেরার পর যখন শুনলেন আয়েশকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছে, ওনার কান্নার বেগ আরো বেড়ে গিয়েছে। তবে ডক্টর ফারহান ওনাকে আগেই ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল যাতে উনি বেশি সময় কান্না না করেন। তাই সেন্স ফেরার কিছু সময় পরে ওনার আবার ঘুম এসেছে। পুরো দিন পার হয়ে যাওয়ার পরও রায়হান মাহমুদের খোঁজ না পেয়ে হাসান মাহমুদ আরো বেশি চিন্তিত হয়ে পড়েছেন। একদিকে আয়েশের চিন্তা, আবার অন্যদিকে ভাইয়ের কোনো খবর নেই। সেই যে ডক্টর ফারহানের রুম থেকে আয়েশের অপারেশনের কথা বলে বের হয়েছে, আর কোনো খোঁজ নেই। হাসান মাহমুদ এর পর্যন্ত কম হলেও 1000বার কল দিয়েছেন, কিন্তু রায়হান মাহমুদের ফোন সুইচ অফ বলছে প্রতিবার। তাই উনি একদিকে আয়েশের চিন্তা আর অন্যদিকে ভাইয়ের চিন্তা দুটো মিলিয়ে পাগল প্রায় হয়ে হসপিটালের করিডোরে রাখা একটি চেয়ারে মাথার চুলগুলো দুহাতে খামছে ধরে বসে আছেন। হসপিটালের করিডোরে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়েছে মাহমুদ মেনশনের সবাই। সবার নজরই অপারেশন থিয়েটারের দিকে। কখন অপারেশন থিয়েটার লাইট অফ হবে আর কখন ডক্টর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে একটা খুশির সংবাদ দিবে, সে আশায় সবাই প্রহর গুনছে। কিছু সময় পরেই অপারেশন থিয়েটার লাইট অফ হয়ে গেল, আর তার একটু পরেই ভেতর থেকে একজন ডক্টর বেরিয়ে আসলেন। সম্ভবত ডক্টরটি বিদেশ থেকে এসেছে। ওনাকে দেখে অনেকটা বিদেশি বিদেশি লাগছে। ডক্টরকে আসতে দেখেই সবাই দৌড়ে ডক্টরের সামনে গেল। রায়হান মাহমুদ উৎকণ্ঠা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ডক্টর, আমার ছেলে এখন কেমন আছে? ও টিউমারটা আপনারা রিমুভ করে দিয়েছেন তাই না? ও এখন একদম সুস্থ হয়ে যাবে তাই না? ডক্টর নিশ্চুপ। কি হলো, আপনি কথা বলছেন না কেন? বলুন না আমার ছেলে এখন কেমন আছে। তখনই ভেতর থেকে ডক্টর ফারহান বেরিয়ে আসে। ফারহানকে দেখতে রায়হান মাহমুদ আগের ডক্টরকে পাশ কাটে ফারহানের সামনে গিয়ে দাঁড়ালেন। ফারহান বাবা, দেখো না, ওনাকে আমি কতবার জিজ্ঞাসা করলাম আমার আয়াস এখন কেমন আছে, কিন্তু উনি কোনো কথাই বলছেন না। প্লিজ তুমি অন্তত চুপ করে থেকো না। বলো না আমার আয়াসের এখন কি অবস্থা। ও ভালো হয়ে যাবে তো? আমার ছেলেটা আগের মতো কথা বলতে পারবে তো? ডক্টর ফারহান নিশ্চুপ। আজব, তোমরা সবাই ভাবে চুপ করে আছো কেন? বলো না আয়াস কেমন আছে। আচ্ছা, তোমার কিছু বলতে হবে না, শুধু আমাদেরকে আয়াসের সাথে দেখা করার সুযোগ করে দাও, তাতেই হবে। ডক্টর ফারহানকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার চোখে জল। ডক্টর ফারহান কয়েক সেকেন্ড চুপ থেকে ধরা গলায় বলল, সরি আঙ্কেল, আয়েশা বেঁচে নেই। আমরা শত চেষ্টা করেও আয়েশাকে বাঁচাতে পারিনি। আমরা সত্যি দুঃখিত। কথাগুলো বলেই ডক্টর ফারহান চোখে জল মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। ডক্টর ফারহান চলে গিয়েছে ঠিকই, কিন্তু ডক্টর ফারহানের বলে যাওয়া কথাগুলো যেন এখনো প্রতিধ্বনি হচ্ছে। মুহূর্তের মধ্যে উপস্থিত সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ডক্টর ফারহান এমন একটা নিউজ দেবে সেটা কেউ কল্পনাও করেনি। রুকসানা বেগম তো ইতিমধ্যে আবারও সেন্সলেস হয়ে পড়েছেন। আনিশা বেগমও চিৎকার করে কাঁদছেন। রায়হান মাহমুদ তো এতটাই শর্ট খেয়েছেন যে উনি কাঁদতে পর্যন্ত ভুলে গিয়েছেন। এই জন্যই বোধহয় মানুষ বলে অল্প শেখে কাতর, অধিক সাথে পাথর।
আয়েশের মৃত্যুর খবরটা শুনে উনি যেন পাথর হয়ে গিয়েছেন। হাসান মাহমুদ দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছেন। ওনার চোখ থেকেও অঝরে জল ঝরছে। সবাই মুহূর্তেই যেন ভেঙে গড়িয়ে গিয়েছে। আর ঈশা, ও তো এখনো বিশ্বাস করতে পারছে না যে আয়াস আর ওদের মধ্যে নেই। আয়েশের করা সবকিছু যেন এক এক করে চোখের সামনে ভেসে উঠছে। আয়েশের সেই ধমক দেওয়া, আয়েশের সেই কেয়ারিং, আয়েশের রাগ ভাঙানো, সবকিছু যেন আজ আবারও সজীব হয়ে ওর চোখের সামনে ভাসছে। ঈশা নিজেকে সামলাতে না পেরে সেখানেই বসে চিৎকার করে কেঁদে উঠল। আল্লাহ, এমন কেন হলো? কেন তুমি আয়াস ভাইয়াকে আমাদের কাছ থেকে তোমার কাছে টেনে নিয়ে গেলে? ভাইয়াকে কেন আমাদের কাছে থাকতে দিল না? কেন আল্লাহ, কেন? তখনই অপারেশন রুম থেকে কয়েকজন ওয়ার্ডবয় সাদা কাপড়ে ঢাকা একটা স্ট্রেচার নিয়ে ওদের সামনে আসে। আবার স্ট্রেচারটা রেখে মুহূর্তের মধ্যে চলেও গিয়েছে। রয়ে গেছে শুধু স্ট্রেচারে শুয়ে থাকা সাদা কাপড়ে ঢাকা লাশটি। রায়হান মাহমুদ, হাসান মাহমুদ, আনিশা বেগম সবাই এতটাই শক খেয়ে গেছেন যে আসলে লাশটা যে তাদের সামনে রেখে চলে গিয়েছে কারো যেন সেদিকে খেয়ালই নেই। এসে আস্তে আস্তে ফুলারে ভর দিয়ে এবার উঠে দাঁড়ালো। পাগুলো যেন চলতেই চাইছে না। তারপরেও কাপা কাপা পায়ে স্ট্রেচারে এগিয়ে গেল। স্ট্রেচারে শুয়ে থাকা মানুষটি আর কেউ নয়। আয়েশ কথাটি মনে পড়তে ঈশার হাত পা সহ পুরো শরীর কাঁপতে লাগলো। আয়েশের মাথার কাছে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অন্যমনস্ক হয়ে তাকিয়ে থেকে এবার কাঁপা কাঁপা হাতে আয়েশের মুখ থেকে চাদরটা সরাতে আয়েশের মলিন মুখটা চোখে পড়ল। সাথে সাথে ঈশার বুকটা নীল ব্যথায় ছেয়ে গেল। মুহূর্তে যেন চারপাশটা বিষাক্ত বাতাসে ভারী হয়ে যেতে লাগলো। পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। মনে হচ্ছে কেউ ওর আত্মাটা ওর কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। ঈশা নিষ্পলক চাহনিতে তাকিয়ে থাকলো আয়েশের নিষ্প্রাণ মুখটির দিকে। কত শান্তির ঘুম ঘুমাচ্ছে আয়েশ, কিন্তু ঈশার মনটা যে অশান্ত করে দিয়ে গেছে সেটা কি সে জানে? ঈশার মুখ দিয়ে কোনো কথাই যেন বেরিয়ে আসতে চাইছে না, শুধু বারবারই ঢোক গিলে কান্নাগুলো আটকানোর বৃথা চেষ্টা করছে। মিনিট কয়েক এভাবেই ভাবলেশীনভাবে তাকিয়ে থেকে হঠাৎ ঈশা আয়েশের কপালে কপাল ঠেকিয়ে বলতে শুরু করলো। আমাকে এভাবে একা করে কেন চলে গেলে ভাইয়া? আমার উপর এতই রাগ হয়েছিল তোমার যে আমাকে একা ফেলে যেতে তোমার একটু কষ্ট হলো না? তুমি তো সব সময় বলতে আমাকে কখনো একা ছাড়বে না। তাহলে আজ তোমার সেই কথা কোথায় গেল? কেন এইভাবে আমাকে একা করে দিয়ে পরপারে পাড়ি জমালে? কেন আমাকে বলনি তোমার এত বড় একটা রোগ হয়েছিল? এখন কে আমাকে তোমার মতো আগলে রাখবে? কে তোমার মতো শাসনের ছলে কেয়ারিং করবে? কে করবে ভাইয়া, কে করবে? কেন আমাকে এভাবে একা করে চলে গেলে? তুমি যখন চলেই যাচ্ছ তাহলে আমাকে নিয়ে গেলে না কেন সাথে? তোমাকে ছাড়া যে আমি বেঁচে থেকেও মৃত। তুমি তো জানোই তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। সেখানে সারাটা জীবন কিভাবে থাকবো? তুমি এতটা স্বার্থপর কবে থেকে হলে ভাইয়া? কবে থেকে? আমাকেও তোমার সাথে নিয়ে যাও ভাইয়া, আমাকেও নিয়ে যাও। কথাগুলো বলছে আর অঝরে কাছে ঈশা। পরে হসপিটাল জুড়ে যেন শুধু ঈশার আর্তনাদই প্রতিধ্বনি হচ্ছে। ঈশার কান্না দেখে মনে হচ্ছে হসপিটালের দেয়ালগুলো পর্যন্ত কাঁদছে। আশেপাশে যারা দেখছে সবাই ঈশার কান্না দেখে চোখে জল ফেলছে। ঈশার কান্না যেন পুরো হসপিটাল কাঁপিয়ে দিচ্ছে। আয়েশের কপালে কপাল ঠেকিয়ে ঈশা যখন অঝরে কাঁদতে ব্যস্ত, তখনই হুট করে ঈশার ঘুমটা ভেঙে যায়। ধরপড়িয়ে উঠে বসে সে, হাত পা এখনো কাঁপছে। একটু আগের স্মৃতিটা হাতটাতে গিয়ে চারপাশে তাকিয়ে নিজেকে নিজের রুমে আবিষ্কার করল ঈশা। তার মানে এতক্ষণ যে ভয়ানক পরিস্থিতির সাক্ষী হয়েছিল সেটা পুরোটাই স্বপ্ন ছিল। কথাটা মনে পড়তেই ঈশা আবারও থরথর করে কাঁপতে লাগলো। হাত পা সহ পুরো শরীর কাঁপছে ওর। কি ভয়ানক ছিল স্বপ্নটা। ঈশা দেয়াল ঘড়িতে তাকিয়ে একবার সময়টা দেখে নিল। 4:55 বাজে। তার মানে ভোর হয়ে গেছে। ভোর রাতে এমন একটা স্বপ্ন কেন দেখলো সেটা ভেবে ঈশার ভয় হচ্ছে। ভোর রাতে এমন স্বপ্ন দেখার কি মানে হতে পারে, যেটাকে স্বপ্ন বললেও ভুল হবে? বলতে গেলে দুঃস্বপ্নই দেখেছে সে। ভোর হয়ে যাওয়া ঈশা আর ঘুমালো না, বরং উঠে উজু করে ফজরের নামাজ আদায় করে নিল। মোনাজাতে আয়েশের জন্য অঝরে কেঁদেছে সে, আর প্রার্থনা করেছে যেন স্বপ্নটা সত্যি না হয়। ঈশা নামাজ শেষ করে রুম থেকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য বাইরে গিয়ে কিছু সময় হাঁটাহাঁটি করা। তখনকার স্বপ্নটা দেখে ওর মন মস্তিষ্ক দুটোই অশান্ত হয়ে আছে। তাই বাইরের শান্ত পরিবেশটাতে গিয়ে যদি একটু শান্তি খুঁজে পাওয়া যায়। আসলে কাল রাতে হাসান মাহমুদ ওদের মা মেয়ে দুজনকে জোর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, যদিও আনিশা বেগম কিংবা ঈশা কেউই আসতে চায়নি। কিন্তু হাসান মাহমুদের জেদের কাছে হার মেনে চলে আসতে হয়েছে। হাসান মাহমুদের এক কথায় সবাই হসপিটাল থেকে করবেটাকে, তাই অয়নের সাথে স্ত্রী আর মেয়েকে পাঠিয়ে দিয়েছেন। রুকসানা বেগম অসুস্থ, তাই ওনাকে হসপিটালে একটা নর্মাল বেডে রাখা হয়েছে। ঈশা বাবা মায়ের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ মায়ের কান্নার আওয়াজ আর কিছু কথা শুনে সেখানেই থমকে যায়। পাগুলো আর সামনে বাড়াতে ইচ্ছে হলো না ঈশার। ধীর পায়ে হেঁটে মায়ের রুমে প্রবেশ করলো। আনিশা বেগম তখনও জায়নামাজে বসে মোনাজাত ধরে কাঁদছেন আর প্রার্থনা করছেন। আল্লাহ, আমাদের কোন অপরাধের জন্য আয়াসকে এমন শাস্তি দিচ্ছ? ছেলেটা তো কারো কোনো ক্ষতি করেনি, কাউকে কখনো কষ্ট দেয়নি, তাহলে কেন তুমি ওকে এমন একটা রোগ দিলে? হে পরওয়ারদিগার, দয়া করে তুমি আয়াসকে শেফা দান করো,
ওকে তুমি সুস্থ করে দাও, যে করেই হোক ওকে তুমি আবারও আগের মতো ভালো করে দাও। আমি জানি আমি অপরাধী, আমি গুনাহগার বান্দা। আমার দোয়া হয়তো তোমার দরবার পর্যন্ত নাও পৌঁছাতে পারে, কিন্তু মাওলা, তুমি ছাড়া তো আমার কাছে আর কেউ নেই যাকে বললে আমার আয়েশকে ভালো করে দিবে। তুমিই একমাত্র আমাদের ভরসা। তুমি ছাড়া তো আর কারো পক্ষে সম্ভব না আয়েশকে ভালো করার। দয়া করো মাবুদ, যে কোনো উসিলায় তুমি আয়েশকে ভালো করে দাও। হে পরওয়ারদিগার, দয়া করে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার আয়েশের ওপর দয়া করো তুমি। প্রয়োজনে ও কোনো অন্যায় করে থাকলে সেটার শাস্তি তুমি আমাকে দাও, তারপরেও তুমি ওকে সুস্থ করে দাও। সুস্থ করে দাও মাওলা, আয়েশকে তুমি সুস্থ করে দাও। আরো মিনিট 20 এভাবে মোনাজাতে কান্নাকাটি করার পর আনিশা বেগম ক্ষান্ত হলেন। জায়নামাজটা উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বিছানার দিকে তাকাতে ঈশাকে খাটে বসে অবস্থায় চোখে পড়ল। ঈশাকে দেখে তাড়াতাড়ি শাড়ির আঁচল দিয়ে চোখের জলটুকু মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বললেন, ঈশা, তুই এত তাড়াতাড়ি উঠে গেলি আজ? ঘুম ভেঙে গিয়েছিল আর ঘুমাইনি। আনিশা বেগম জায়নামাজটা স্টারে ভাঁজ করে রেখে দিয়ে ঈশার দিকে তাকালেন, বললেন, নামাজ পড়েছিস?